আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। আজকে আমি একটা জিনিস বলতে এসেছি আমার ব্যাপারে, সেটা হচ্ছে যে আমি অনিকেত ব্যানার্জি এবং আমি তপশিলি জাতির অন্তর্ভুক্ত একজন ভারতীয় সন্তান, অর্থাৎ আমি জাতিতে শিডিউল কাস্ট এবং সাবকাস্ট হচ্ছে ঋষি। এবার আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, ব্যানার্জি আবার এসসি কি করে হয়, ব্যানার্জি এবং এসসি কি করে হয়। এই জিনিসটাই আমাকে সমাজের সর্বস্তরে শুনতে হয় যে ব্যানার্জি আবার এসসি কি করে হয়, ব্যানার্জি আবার এসসি কি করে হয়। যে কোনো অ্যাডমিশন, যে কোনো ভর্তি, যে কোনো কাউন্সেলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, সে কোনো জায়গায় আমাকে এরকম একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়, ব্যানার্জি আবার এসসি কি করে হয়। এবং সমাজে এটা একটা যে কোনো জায়গায় যে কোনো মানুষকে বললেই তাদের কাছে এক কৌতূহল জাগে, এটা স্বাভাবিক, কৌতূহল জায়গাটা স্বাভাবিক। এবং তারা একটা এমন জিনিস সৃষ্টি করে যে আমি কি থেকে কি করে ফেলেছি, ব্যানার্জি এসসি কি করে। গণসমক্ষে আমি এই জিনিসটাই বোঝাতে এসেছি, এই বিষয়টাই ক্লিয়ার করতে এসেছি, যাতে আমি এই প্রশ্নের সম্মুখীন আর না হই। সেজন্য আমি এই বিষয়টা ব্যাখ্যা করে দিতে চাই যে আমার এই ব্যাপারে ব্যানার্জি এসসি ব্যাপারটা। আর তাছাড়াও বলে রাখি, আমি এই ব্যাপারে এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম ব্যানার্জি এসসি পসিবল বলে, এবং ব্যানার্জি এসসি সংক্রান্ত অনেক ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওটা সেই ভিডিওগুলোরই একটি মডিফাইড রূপ, এবং এইটা আরো বিস্তারিত সেই জিনিসটাকে ব্যাখ্যা করা আছে। এবার আপনারা বলবেন যে আমি তাহলে আমার এটা একটা ব্যক্তিগত ব্যাপার, আমি এসসি নাকি, এটা আমি কেন হঠাৎ সোশ্যাল মিডিয়াতে এটা বলতে এসেছি। আমি এই জন্য এটা বলতে এসেছি, এই জন্য এটা আমি ব্যাখ্যা করতে এসেছি। আমি জনসমূহে, আমি জনগণের মধ্যে এটা আমি একটা আলোড়ন ফেলাতে চাই, এবং জনগণের মধ্যে আমি এই বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে চাই, যাতে এই যে হ্যারাসমেন্টগুলোর আমি শিকার হই, সমস্ত জায়গায় এই যে প্রশ্নগুলোর আমি যে শিকার হই, এই প্রশ্নগুলো যাতে মানুষের ফার্দার না করে, মানুষের মধ্যে এই জ্ঞান, এই বিকাশটা চলে আসে যে এটা এই কারণে, এটা এই কারণে, এবং মানুষ এই জিনিসটা বুঝে যায় এবং হ্যারাসমেন্ট না হয়, এবং সমাজে আমি একটা পরিবর্তন আনতে পারি। সেই জন্যই আমি এই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম কথা, আসলে আমার বাবার নাম হচ্ছে গিরীন্দ্রনাথ দাস। আমার বাবা জাতিতে শিডিউল কাস্ট এবং সাবকাস্ট ঋষি, অর্থাৎ আমরা জাতিতে ঋষি, আমাদের সাবকাস্ট হচ্ছে ঋষি, আমরা জাতিতে শিডিউল। আসল ব্যাপার হচ্ছে, এবার আপনাদের ব্যাপারটা খুলে বলি। আসলে আমার বাবার নাম গিরীন্দ্রনাথ দাস। আমার বাবার আসল পদবী হচ্ছে দাস, অর্থাৎ আমাদের বংশের আসল পদবী হচ্ছে দাস। আমার বাবা গিরীন্দ্রনাথ দাস, তিনি জাতিতে হচ্ছেন শিডিউল কাস্ট এবং সাবকাস্ট ঋষি, এবং আমাদের পুরো বংশের আসল পদবী হচ্ছে দাস, এবং আমাদের পুরো বংশের জাতি হচ্ছে শিডিউল কাস্ট, সাবকাস্ট, ঋষি। আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেছেন নিউজ পেপার কোর্ট এফিডেভিট, নিউজ পেপার অ্যানাউন্সমেন্ট এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। আসলে কিছু এনার নাম বা পদবী পরিবর্তন করার জন্য উকিল ধরে কোর্টে এফিডেভিট করতে হয় যে আমি অমুক নাম, অমুক ব্যক্তি, অমুক পদবী থেকে অমুক পদবীতে পরিবর্তন হলাম, এবং তারপরে সেটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, এবং তারপরে গেজেটেডে পাবলিশ করে গেজেটেড নোটিফিকেশন বেরিয়ে আসে। এবং সেই গেজেটেড নোটিফিকেশনে পুরো বিষয়টা ব্যাখ্যা করে লেখা থাকে, ছবি সমেত একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। যেমন আমার বাবার গেজেটেড নোটিফিকেশনটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে আশা করি দেখতেই পাচ্ছেন, দেখে নিন। I, Girindra Das, son of late Gaurchandra Das, resident of something, আমি প্রাইভেসির জন্য আমি অ্যাড্রেস বলছি না, রেসিডেন্ট উল্লেখ করছি না, আধার কার্ড নাম্বার এত, ভোটার কার্ড নাম্বার এত, কারণ ওগুলো প্রাইভেসির জন্য আমি বলছি না, আধার নাম্বার, ভোটার কার্ড। Caste SC, packet scheduled caste and subcaste DC, have changed my surname from Das to Banerjee, filed affidavit number এত, dated এত, before the executive magistrate, ড্যাশবোর্ড, এগুলো প্রাইভেসির জন্য বলছি না, কিন্তু আমি মেন পয়েন্টগুলো বলছি আর কি লেখা। henceforth I shall be known as Girindranath Banerjee instead of Girindranath Das, and all my relevant documents should be corrected accordingly. It is further stated that Girindranath Das and Girindranath Banerjee is the same and one identical person. অর্থাৎ এই কাগজটা বলতে চাইছে যে আমি অমুক, আমার বাবার নাম অমুক, আমার ঠিকানা অমুক, আমার আধার নাম্বার, ভোটার নাম্বার অমুক, আমার কাস্ট অমুক, সাবকাস্ট অমুক, এবং আমি আমার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করলাম, এবং আমি গিরীন্দ্রনাথ দাস এবং গিরীন্দ্রনাথ ব্যানার্জি একই ব্যক্তি। এইটা এখানে কথাটা বলা আছে, একদম ছবি সমেত ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম চরম প্রমাণ নেম চেঞ্জের, অর্থাৎ এইভাবে তার নেম চেঞ্জ হয়ে গেছে। সেই জন্যই তার পরের জেনারেশন, অর্থাৎ নেক্সট জেনারেশন, যেমন আমি ব্যবহার করছি ব্যানার্জি পদবী, কারণ আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জি করে ফেলেছেন। অর্থাৎ ব্যানার্জি আমাদের জন্মসূত্রের পদবী নয়,
আমরা ব্যানার্জি পদবি নিয়েছি, অর্থাৎ আমরা আমাদের পদবি পরিবর্তন করেছি, সেজন্যই আমি ব্যানার্জি পদবি ব্যবহার করছি। এবং সেই হেতু আমার বোন, আমার নিজের বোন অরুণা ব্যানার্জি, সেও ব্যানার্জি পদবি ব্যবহার করছে, কারণ আমি এবং আমার নিজের বোন, তাদের বাবা তো একজনই, গিরীন্দ্রনাথ দাস, তিনি তার পদবি গিরীন্দ্রনাথ ব্যানার্জি করেছেন। তাই যেহেতু বাবার যে পদবি ব্যবহার করছে, তার ছেলেমেয়েরা অবভিয়াসলি স্বভাবত সেই পদবি ব্যবহার করবে। তাই আমার বাবা যেহেতু ব্যানার্জি পদবিতে পরিবর্তন করেছেন তার পদবি, তাই তার সাথে সাথে তার ছেলেমেয়েরাও ব্যানার্জি পদবি ব্যবহার করছে। তাই আমি এবং আমার নিজের বোন অরুণা ব্যানার্জি, আমরা দুজনই, আমি অনিকেত ব্যানার্জি এবং আমার নিজের বোন অরুণা ব্যানার্জি, আমরা ব্যানার্জি পদবি ব্যবহার করছি, কারণ আমার বাবা পদবি পরিবর্তন করেছে দাস থেকে ব্যানার্জিতে। আসলে কাস্ট হয় জন্মসূত্রে থেকে, কে কোন জাতিতে জন্মেছে সেই অনুযায়ী কাস্ট হয়। কাস্ট কখনোই পদবি অনুসারে হয় না, কারণ এক পদবীর মধ্যে বিভিন্ন কাস্ট থাকে। এটা আমি একটু পরে আলোচনা করছি, পরের বিষয় সেটা, যেমন মন্ডল, বিশ্বাস, রায়, চৌধুরী, এইসব পদবি জেনারেলেও আছে, এসসিতেও আছে। তো কাস্ট হয় কে কোন ঘরে জন্মেছে। আমি জন্মেছি এসসি ঘরে, আমার সাবকাস্ট হচ্ছে ঋষি, সুতরাং আমার কাস্ট এসসি থাকবে, সেই ঋষি সাবকাস্ট থাকবে, কারণ আমি তো এসসি ঘরে জন্মেছি। কারণ আমাদের সমস্ত পূর্বপুরুষরা পদবিতে দাস, এবং আমাদের সমস্ত পূর্বপুরুষরা জাতিতে এসসি, সাবকাস্ট ঋষি। তাহলে আমি জন্মেছি সেই ঘরে, তাই আমার কাস্ট এসসি এবং সাবকাস্ট ঋষি থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নয়। কারণ জাত হচ্ছে জন্মসূত্রে, এটা কোনো অন্য কোনো হিসাবে নয়। তাই আমি সেই ব্যানার্জি চ্যাটার্জি যে পদবি ব্যবহার করি, যে পদবিতেই আমি আমার পদবি পরিবর্তন করি, আমি জন্মেছি তো এসসি ঘরেই, তাই আমার কাস্ট সাবকাস্ট একই থাকবে, এসসি থাকবে, ঋষি থাকবে, এটাই আমি বলতে চাইছি। সেই হেতু আমার এসসি সার্টিফিকেট আছে ব্যানার্জি সারনেমে, এবং সেটা ভ্যালিড। আমার বোনের ব্যানার্জিতেই, আমার অর্থাৎ অনিকেত ব্যানার্জির এবং আমার বোনের অর্থাৎ অরুণা ব্যানার্জির ব্যানার্জি পদবিতেই এসসি সার্টিফিকেট আছে, এবং সেটা ভ্যালিড, বৈধ, কারণ আমরা জন্মেছি এসসি ঘরে, তাই আমাদের এসসি সার্টিফিকেট বৈধ। আচ্ছা, এবার আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। এবার আসি আমি একটা ব্যাপারে। তো এটা হচ্ছে একটি কলকাতা হাইকোর্টের অর্ডার, কলকাতা হাইকোর্টের অর্ডার কপি। আসলে এটা বলার আগে আমি বলে দিচ্ছি যে ব্যাপারটা হচ্ছে কি, আমার কাকু, যার নাম হচ্ছে দিলীপ কুমার দাস, তিনিও আমার বাবার মতোই তার পদবি দাস থেকে ব্যানার্জি করেন, ওই একই রকমভাবে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার অ্যানাউন্সমেন্ট এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। অর্থাৎ তিনিও তার পদবি দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি, অর্থাৎ তিনিও তার পদবি দিলীপ কুমার দাস থেকে দিলীপ কুমার ব্যানার্জি ব্যবহার করেন, অর্থাৎ তিনিও তার পদবি দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেন। অর্থাৎ সেই হেতু তারও যে ছেলে সন্তানরা হবে, মানে ছেলে মেয়ে যে সন্তানরা, তারাও ব্যানার্জি পদবি ব্যবহার করবে, সেম একদম আমাদের মতোই ব্যাপারটা। আমরাও যেরকম কাণ্ড করেছি, আমার বাবা যেমন পদবি দাস থেকে ব্যানার্জি করেছে, সেহেতু আমি এবং আমার বোন ব্যানার্জি পদবি ব্যবহার করছি, ওদের ব্যাপারটাও তাই। আমার কাকু সেই দাস থেকে ব্যানার্জি পদবি ব্যবহার করেছে, তাই তার দুই ছেলেও তাদের পদবি ব্যানার্জি ব্যবহার করেছে, অর্থাৎ আমার কাকুর দুই ছেলে, আর্য ব্যানার্জি এবং দৈপেন ব্যানার্জি। তো সেই জিনিসটা আমি বলতে চাইছি যে আমার বাবা যা ঘটনা, আমার কাকুরও সেই ঘটনাই। তো আমার কাকু দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি, তার দুই ছেলে আর্য ব্যানার্জি এবং দৈপেন ব্যানার্জি। এবার যেহেতু একই বংশের, আমার বাবা কাকু পুরো আমাদের পৈতৃক বংশ সবাই এসসি এবং সাবকাস্ট ঋষি, তাই আমার কাকু এবং কাকুর ছেলেরাও সেই একই এসসি এবং সাবকাস্ট ঋষি হবে। এবং তাই কিন্তু ওদের সার্টিফিকেট এসডিও আটকে দিয়েছিল, কি কারণে? রেসিডেন্সিয়াল কারণে। আসলে এসডিও বলছিল যে মানে আমার কাকুদের আর কি দুটো জায়গায় ঠিকানা ছিল, মানে দুটো জায়গায় বাড়ি, একটা দেশের বাড়ি, সেটা একটা সাব ডিভিশন অর্থাৎ একটা এসডিওর আন্ডারে, আরেকটা হচ্ছে তাদের বর্তমান ঠিকানা, সেটা আরেকটা সাব ডিভিশন আরেকটা এসডিওর আন্ডারে। দুটো ঠিকানায় কিন্তু একই ডিস্ট্রিক্টে, কিন্তু দুটো সাব ডিভিশন আলাদা, অর্থাৎ দুটোর এসডিও আলাদা। সেই জন্য ওরা দেশের বাড়ি ঠিকানায় অ্যাপ্লাই করেছিল। তাই ডিসপিউট তৈরি হয়েছিল যে কোথায় তাদের এখন বর্তমানে থাকে, কারণ ওয়েস্ট বেঙ্গল এসটি অ্যাক্ট যেটা, সেই অ্যাক্ট অনুযায়ী সার্টিফিকেট সেই ঠিকানা দেওয়া হবে যেখানে তারা টেম্পোরারি বা প্রেজেন্ট বসবাস করছে, যেটা তাদের আদি বাড়ি সেটা নয়। তো যাই হোক, সেই নিয়ে দুই এসডিওর মধ্যে ডিসপিউট হয়েছিল যে অ্যাপ্লাই এক প্রকার দু জায়গাতেই করা হয়েছিল, তো ওরা অ্যাকচুয়ালি কোথায় থাকে সেই নিয়ে, তো সেই জন্য আটকে দিয়েছিল দুই এসডিও ওদের এসসি সার্টিফিকেট প্রথম দিকে। তো সেই জন্য আমরা তখন কলকাতা হাইকোর্টে যাই, অর্থাৎ আমার কাকু দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি এবং তার ছেলেরা আর্য ব্যানার্জি দৈপেন ব্যানার্জিরা কলকাতা হাইকোর্টে যায়, এবং সেখান থেকে কেস করে যাতে তারা তাদের কাস্ট সার্টিফিকেট পেয়ে যায়, এসসি সার্টিফিকেট পেয়ে যায় সেই জন্য। এবং সেই কেসে যে তারা অর্থাৎ আমরা জিতে যাই, এবং সেই কেসেরই
অর্ডার কপি আমার কাছে আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনারা হয়তো বলবেন যে এই অর্ডার কপিটা অনলাইন কপি, প্রিন্ট আউট এরকম কেন? আসলে ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে এখন নিয়ম হয়েছে, হ্যাঁ এটা সার্টিফাইড কপি ওদের কাছে আছে, অসুবিধা নাই। হাইকোর্টের কমিশনারের না কার সইশিল থাকে, সে সার্টিফাইড কপি আছে। কিন্তু আপনারা জানেন না, এখন নতুন নিয়ম হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে কোনো অর্ডার রিলিজ হলে সেখানে জজের সইশিল থাকবে না শহরে। এমনি ইনিশিয়ালি সাইন থাকে, তাও সেটা সার্টিফাইড কপি বা ভিতরে রেকর্ড থাকে। কিন্তু এমনি সার্ভার কপি একটা হয়, সেই সার্ভার কপিটা ওয়েবসাইট থেকে প্রিন্ট করতে হয়, সেটাই ভ্যালিড। এবং এটার এগেনস্টে বা এটার উপরে একটা সার্টিফাইড কপি তুলতে হয়, যেখানে রেজিস্ট্রার বা কমিশনারের সই থাকে। কলকাতা হাইকোর্টের জজের ডাইরেক্ট সইশিল এখন আর থাকে না কোনো অর্ডার কপিতেই কলকাতা হাইকোর্টের। আপনারা যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে জানবেন। কিন্তু এটা ভ্যালিড অর্ডার, একদম আইন মাফিক, যেরকম সে সার্ভার কপি হোক, সার্টিফাইড কপি হোক, সবই আছে। আইন মাফিক যেটা হয় সেটাই অর্ডার কপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তো এটা আমি পড়ে শোনাচ্ছি। তো এটা এই অর্ডার কপিটা দেওয়া হয় 11ই নভেম্বর 2022 সালে। কেস নাম্বার হচ্ছে WPA 582 অফ 2022। এখানে লেখাই আছে আর্য ব্যানার্জি অ্যান্ড অ্যানার ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমাদের পক্ষে উকিল ছিল গুলাম মুস্তফা এবং তারাশঙ্কর সামন্ত। আর স্টেটের পক্ষে উকিল ছিল নীলোৎপল চ্যাটার্জি এবং অমৃতলাল চ্যাটার্জি। এখানে কি লিখছে, দি পিটিশনার্স আর এগ্রিভেড বাই দি নন ইসুয়েন্স of the caste certificate to the petitioners, namely Arya Banerjee and Doipan Banerjee. The dispute appears to have arisen as to where the petitioners are presently residing. An inquiry report of the SDO, তারপরে কোথাকার সেটা আমি প্রাইভেসির জন্য বলছি না, states that the petitioners are presently residing at dash, প্রাইভেসির জন্য এগুলো বলছি না। WPA 582 of 2022 is disposed of with direction on the DM dash, প্রাইভেসির জন্য বলছি না, to come a specific finding as to the petitioner residence. After such finding is arrived at, the concerned DM, where the petitioners are found to be residing, shall consider and issue the caste certificates to the petitioners within a reasonable period of time, but not beyond 10 weeks from the date on which the decision as to the residence of the petitioners is arrived. হচ্ছে যে মুদ্রা কথাটা বলছি যে আবেদনকারীরা অর্থাৎ আর্য ব্যানার্জি এবং দৈপায়ন ব্যানার্জি এরা অসন্তুষ্ট তাদের জাতির শংসাপত্র না পাওয়ার জন্য, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। এবার আপনারা বলবেন এখানে কাস্ট বলতে তো এসসি বলা নয়। রিট পিটিশনটা যদি আপনারা বের করেন এই কেসের, সেটাও আছে ওদের কাছে, আমাদের কাছে। সেখানে লেখা আছে এখানে কাস্ট বলে এসসি, যে হাইকোর্টে কেস করার সময় বলা হয়েছে যে এসসি কাস্ট এরকম বলা হয়েছে, কাস্ট এসসি সাবকাস্ট ঋষি, এই বলেই হাইকোর্টে কেস করা হয়েছে। তাই এখানে কাস্টটা রিট পিটিশন, এই কেসের রিট পিটিশনের সাথে মিলালে কাস্ট এসসি সাবকাস্ট ঋষি হবে। যে তারা অসন্তুষ্ট কাস্ট সার্টিফিকেট না পাওয়ার জন্য, যে ডিসপিউট মানে প্রবলেমটা হয়েছে যে তারা কোথায় বর্তমানে বসবাস করে বা কোথায় বসবাস করে সেটা নিয়ে এসডিও রিপোর্ট দিয়েছে এরকম জায়গায় থাকে। তো সেই অনুযায়ী যে এই কেস নাম্বার এত ডিসপোজ করা হচ্ছে, মানে সমাপ্তি করা হচ্ছে এই হুকুম দিয়ে ডিএমকে যে খুঁজতে কোথায় তারা থাকে, এবং খোঁজার পরে যেখানেই তারা থাকবে সেখানেই তাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতির শংসাপত্র দিয়ে দিতে হবে। সেই এসডিওকে অর্ডার করে দিয়ে দিতে হবে গত 10 সপ্তাহের মধ্যে, এই অর্ডার যেদিন থেকে হলো সেদিন থেকে। তো এই অর্ডারের ফলে ডিএম ঠিক খুঁজে তারপরে তারা বর্তমানে যেখানে বসবাস করে সেটা চিহ্নিত করে, এবং তারপরে সেই এসডিওকে ডিএম অর্ডার দিয়ে দেয়, হাইকোর্ট অর্ডারে বলে, এবং সেই অর্ডার মাধ্যমে সেই এসডিও সেখানে আমার কাকাতো ভাইদেরকে এসএস সার্টিফিকেট ইস্যু করে দেয়, অর্থাৎ আমার কাকাতো ভাই আর্য ব্যানার্জি ও দৈপায়ন ব্যানার্জিকে, যাদের বাবার নাম অর্থাৎ আমার কাকুর নাম দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি। তো তাহলে যারা বলছে না এরকম হয় না ব্যানার্জি এসি হয় না, এখানে ব্যাপারটা ব্যানার্জি এসি তো না, ব্যানার্জি সারনেম, সে সারনেম যাই হোক তার সাথে কাস্ট হয় না। এখানে আমরা পুরো ফ্যামিলিটা জন্মসূত্রে এসেছি, সেই জন্য আমরা এসেছি সে ব্যানার্জি সেটা যে যাই লাগায় যে পদবি চেঞ্জ করে না কেন। তো যারা বলছে হয় না, তাহলে কলকাতা হাইকোর্টে এই অর্ডারটা দিল কি করে? এই অর্ডারটা কলকাতা হাইকোর্ট দিয়েছে বলেই, হ্যাঁ বলে দিই, এই অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য। মৌসুমী ভট্টাচার্য হচ্ছেন কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস। তো সেই সময় ওই যে ডেটটা বললাম 11ই নভেম্বর 2022, সেই সময় অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক জজ, এবং এই কেসটা এই অর্ডার উনি দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক অর্থাৎ অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য। তাহলে কি করে দিল এই বিচারক এই অর্ডারটা, এই যে এটা কেন দিল কলকাতা হাইকোর্ট?
এটা এই কারণে দিল কারণ এটা আইনত বৈধ, আমরা যে জিনিসটা করেছি এটা বেআইনি নয়। এ আর্য ব্যানার্জি একটু তো এই হচ্ছে আর্য ব্যানার্জি, যার কথা একটু আগে বললাম যে ওই যে আমার কাকু দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি, যে দাস থেকে ব্যানার্জি করেছে আমাদের মতোই, সেই তারই ছেলে, তার দুই ছেলে আর্য ব্যানার্জি দৈপায়ন ব্যানার্জি। তো তার মধ্যে এটা হলো বড় ছেলে আর্য ব্যানার্জি, যে যার কথা বললাম, যাদের এই হাইকোর্ট অর্ডারে এসি সার্টিফিকেট হয়ে যায়, যে কথাটা বললাম হাইকোর্ট অর্ডারের কথাটা যেটা আপনাদের শো করলাম সেই। তো তুমি বলো তোমার নাম কি ব্যাপার? আমি আর্য ব্যানার্জি, আমার বাবার নাম দিলীপ কুমার দাস এলাইস ব্যানার্জি, এবং আমরা দাদা যেভাবে বলেছে যে আমরা যেভাবে ব্যানার্জি হয়েছি সেইভাবেই আমরা ব্যানার্জি হই, এবং আমার বাবাও সেম ভাবেই ব্যানার্জি হয়েছে, যার ফলে আমরা সেই ব্যানার্জিটা পেয়েছি জন্মগতভাবে। এবং আমি ভিডিওতে এই কারণে এসেছি যাতে জনগণ সেইভাবে অবগত হয় যে আমরা আমরা দাদা আমার ঠিক বলছে, এবং সেখান থেকেই আমরা এসেছি এবং সেখান থেকে বিলং করি। আমরা যে ব্যানার্জি আমরা জন্ম থেকেই বিলং করি, কারণ আমার আমার বাবারা সেই টাইটেলটা চেঞ্জ করেছিল দাস থেকে ব্যানার্জি। হ্যাঁ, তো সেই জন্য আমরা আমাদের পরিবারটা জন্মসূত্রে এসেছি এবং আমরা সাবকাস্ট হিসেবে ঋষি দাদার ফলে। মানে আমাদের মতোই আর কি, আমাদের হ্যাঁ আমাদের মতোই, ওরাও একই রকম ভাবেই সবকিছু করেছে। আমাদের ভিডিওতে এই কথাটা বলেওছি। ঠিক আছে, তাহলে আর্য ব্যানার্জি তুমি এবার আসো। থ্যাংক ইউ। এবার আসি আমি আইনে। আইনে বলা হচ্ছে চেঞ্জিং সারনেম ডাজ নট চেঞ্জ কাস্ট অফ এ পার্সন, অর্থাৎ কেউ যদি কারো সারনেম চেঞ্জ করে তার কাস্ট চেঞ্জ হবে না। এ কথাটা আমি এমনি বলছি না, আমার কাছে প্রমাণ আছে। দুটো হাইকোর্টের অর্ডার আছে, বোম্বে হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্ট। বোম্বে হাইকোর্টের ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে শান্তনু হরি সকলে। সে তার পদবি একই রকম ভাবে আমাদের মতো ভাবে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার অ্যানাউন্সমেন্ট এবং গেজেটেড নোটিফিকেশন করার পরে সে তার পদবি সকলে থেকে ভারদ্বাজে পরিবর্তন করে। ভারদ্বাজ হচ্ছে ব্রাহ্মণদের সারনেম। বর্তমান সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণদের সারনেম ব্রাহ্মণরাই বেশি ইউজ করে। সারনেম অনুযায়ী তো ওরকম ব্রাহ্মণদের সারনেম এই সারনেম জাত অনুযায়ী তো সারনেম হয় না আইনে, আমি এটা সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী বলছি, ব্রাহ্মণদের সারনেম। আর সে 99% ব্রাহ্মণদের সারনেম ভারতবাজ। তো সেটা তিনি চেঞ্জ করেন এবং সেই কারণে তার মেডিকেল এক্সামিনেশনে ভর্তি হয় না, মেডিকেল এক্সামিনেশনে তারা ভর্তি আটকে যায় এবং আটকে দেয় মেডিকেল বোর্ড। সেই জন্য তিনি বোম্বে হাইকোর্টে কেস ফাইল করেন এবং বোম্বে হাইকোর্ট তখন অর্ডার দেন চেঞ্জিং সারনেম ডাজ নট চেঞ্জ কাস্ট অফ এ পার্সন, অর্থাৎ কেউ তার পদবি চেঞ্জ করলেও তার কাস্ট বা জাতি পরিবর্তন হবে না। এবং সেই অর্ডার দেওয়ার ফলে বোর্ডকে অর্ডার দেয় যে তাকে শান্তনু হরি ভারদ্বাজ হিসাবেই এবং কাস্ট, তার যেটা কাস্ট সেটা মেনেই তাকে ভর্তি নিতে। এখানে শান্তনু হরি সকলের কাস্ট হচ্ছে শিডিউল ট্রাইব, সে হচ্ছে এসটি জাতিতে অর্থাৎ তপশিলি উপজাতি, এবং তাকে এই বলে ভর্তি নিয়েছিল না মেডিকেল বোর্ড যে ভারতবাস তো ব্রাহ্মণদের পদবী, তাহলে ওকে আমি এসটি হিসাবে মানবো না, জেনারেল অর্থাৎ ব্রাহ্মণ হিসাবে মানবো। কিন্তু বোম্বে হাইকোর্ট বলেন না, যেহেতু সে পদবী পরিবর্তন করেছে তাহলে তার জাত পরিবর্তন হবে না, তার জাত যেটা এসটি সেটাই থাকবে এবং সে এসটি হিসাবেই ভর্তি হবে এবং সেটাই সেই অর্ডার দেওয়া হয়, তারপরে সে এসটি হিসাবেই ভর্তি হয়। দ্বিতীয় কথা হচ্ছে দিল্লি হাইকোর্টেও একটি সিবিএসসিতে পড়তো দুই ছেলে, তাদের বাবার নাম হচ্ছে লক্ষণ মুচি এবং সেই লক্ষণ মুচি বা লক্ষ্মণ মুচি, এবং সে তার সারনেম মুচি থেকে নায়ক করে। নায়ক হচ্ছে সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী জেনারেলদের আপার কাস্টদের সারনেম এবং সেই কাস্টের আপার লোয়ার হয় না সংবিধানে, যদিও এটা সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী। তো জেনারেল কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে নায়ক সারনেম, কিন্তু লক্ষণ মুচি জাতিতে শিডিউল কাস্ট, সে জেনারেল নয়, কিন্তু সেটার পদবি নেয় জেনারেলরা যে ব্যবহার করে সেটা নায়ক, এবং সেই জন্য তাদের ওই বাবার নামটা পরিবর্তন করে দিতে চায় না সিবিএসসি, এই বলে এতে কাস্টও চেঞ্জ হয়ে যেতে পারে, জেনারেল হয়ে যেতে পারে। কিন্তু দিল্লি হাইকোর্টও বলে যে যদি কাস্ট প্রেজুডিয়াস অর্থাৎ কেউ জাতপাতের শিকার হয় বা কেউ মনে করতে পারে আমার পদবীর জন্য আমি জাতের শিকার হতে পারি, সেক্ষেত্রে সে তার পদবী পরিবর্তন করতে পারে বা এমনিও কেউ পদবী পরিবর্তন করতেই পারে, সেক্ষেত্রে তার জাত পরিবর্তন হবে না, এখানে লক্ষণ নায়ক করে দিতে হবে এবং লক্ষণ নায়ক হলেও সে জাতিতে শিডিউল কাস্ট হিসাবেই পরিচিত হবে, জেনারেল হবে না। তাহলে এটা আইনের কথায় আসলাম, অর্থাৎ আইনেও বলছে পদবী পরিবর্তন করলেও জাত পরিবর্তন হবে না। তাহলে আমরা তো সেটাই করেছি, আমার বাবার পদবী পরিবর্তন হয়েছে, আমাদের ফ্যামিলির পদবী পরিবর্তন হয়েছে দাস থেকে ব্যানার্জি,
আমাদের জাত কেন পরিবর্তন হবে? জাত আমরা যে জাতে জন্মেছি সেটাই থাকবে, এসসি এবং ঋষি। তো আমরা দাস হিসাবে এসসি ঋষি ছিলাম, ব্যানার্জি হিসাবে এসসি ঋষি থাকবো। আমাদের পদবি পরিবর্তন হয়েছে, জাত ছেড়ে পরিবর্তন হয় কি করে হবে? জাত তো জন্মসূত্রে, যেটা জন্মেছে সেটাই থাকবে, এটাই মানুষ বুঝতে চায় না। আরও আসি সংবিধানে, আমাদের দেশের ভারতীয় সংবিধানে কোথাও বলা নাই কোনো জায়গায়, এমনকি ওয়েস্ট বেঙ্গল SC ST অ্যাক্ট যেটা, সেই আইনেও, সেটা তো সংবিধানেরই অংশ, এবং ভারতীয় সংবিধানের কোথাও বলা নাই যে পদবি অনুযায়ী কাস্ট সার্টিফিকেট হবে না। সব জায়গায় বলা আছে বিভিন্ন সার্টেন কাস্ট আছে, সেই কাস্ট অনুযায়ী কাস্ট সার্টিফিকেট দিতে হবে। পদবির সাথে এটার কোনো সম্পর্ক নেই। পদবি সেটা যাই হোক, এখানে কোনো পদবি অনুযায়ী জাতি দেওয়ার সার্টিফিকেট দেওয়ার কোনো কথাই বলা নেই। এখানে সবসময় বলা আছে যে কাস্ট অনুযায়ী সার্টিফিকেট দিতে হবে। তাহলে তো ভালোই হতো, কার কি পদবি সেটা অনুযায়ী লোকে বুঝে নিত, সার্টিফিকেট দিয়ে দিত, SC সার্টিফিকেট ST সার্টিফিকেট। তা তো দেয় না, SC SC সার্টিফিকেট দেয় সে কি কাস্ট, এবং সেই তদন্ত করে তার বংশের দেখে কারোর সেই জাতির সার্টিফিকেট, মানে তার প্যাটার্নাল অর্থাৎ পৈতৃক দিকের বংশের কারো SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট আছে কিনা, সেইভাবে SC ST সার্টিফিকেট দেওয়া হয়। কেন? তাহলে পদবি দেখে দিয়ে দিতে এত কাগজে লাগতো না। কেন পদবি দেখে শুধু দেয় না? পদবি দেখেই দেয় না, কেন দেয়? কাস্ট দেখে এবং বংশের কারো সার্টিফিকেট আছে কিনা, বা না থাকলেও ইনকোয়ারি করে তার জাত কি সেটা ভেবে, বা বংশের কারো সার্টিফিকেট থাকলে মেনে নিতে হবে সেটা সেই বংশের কারো ST SC সার্টিফিকেট থাকলে মেনে নিতে হবে সে SC ST এর মধ্যে পড়ছে, SC ST এই সাবকাস্টের মধ্যে পড়ছে। আর যদি নাও থাকে তাহলে ইনকোয়ারি করে, তদন্ত করে, গ্রামে গিয়ে বা তার বাড়িতে গিয়ে, তার শহরে গিয়ে, সেখানে গিয়ে তদন্ত করে বের করতে হবে সে কি জাতির, দিয়ে সার্টিফিকেট দিতে হবে। কোথাও পদবি লেখা নাই, তাহলে তো পদবি অনুযায়ী দিয়ে দিত, তা দেয় না কেন? কেন এত কাগজ লাগে? এইসব জিনিসগুলো লাগে, কাস্ট কি, বংশের সার্টিফিকেট আছে কিনা, সে কি জাতির, এটা কেন লাগে? পদবি লাগে না তো, কোথাও কোনো আইনে বলা নাই তো। তাহলে তো সবাই পদবি দেখে শুধু দিয়ে দিত। কেন তাহলে কাস্ট দেখে দিচ্ছে? কারণ সংবিধানে বলাই আছে কাস্ট অনুযায়ী কাস্ট হয়, পদবি অনুযায়ী কাস্ট হয় না। সব থেকে বড় কথা হলো আমাদের ভারতের সংবিধানের রচয়িতা বাবা সাহেব ডক্টর BR আম্বেদকরজি, অর্থাৎ বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরজি। তার ব্যাপারে তিনি একজন SC ST সমাজের জন্য, দলিত সমাজের জন্য একজন ঈশ্বরের রূপ, একজন ঈশ্বর তিনি, এবং তিনি সমস্ত ভারতের জন্য একজন ঈশ্বর বলা যেতে পারে। তিনি দেশের জন্য যা করেছেন অভাবনীয়, এবং তিনি সব থেকে বড় কথা ভারতের সংবিধান রচনা করেছেন, এবং সমাজের অবহেলিত শ্রেণীর SC ST, দলিত, আদিবাসী এদেরকে অধিকার দিয়েছেন সমানভাবে বাঁচার, সমাজের সবার সাথে সমানভাবে চলার। তার ব্যাপারে এক গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আসলে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজির আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর নয়, তার আসল নাম হচ্ছে ভীমরাও রামজি সাকপাল। কারণ বাবা আম্বেদকরের বাবার নাম হচ্ছে রামজি মালোজি সাকপাল। অর্থাৎ আম্বেদকরজির পুরো পূর্বপুরুষ ধরে তাদের পদবি হচ্ছে সাকপাল, আম্বেদকর নয়। আম্বেদকর পদবি কি করে হলো আমি সেটাও বলছি। অর্থাৎ আমরা সবাই জানি যে আম্বেদকরজি হচ্ছে শিডিউল কাস্ট, অর্থাৎ আম্বেদকরজি হচ্ছে দলিত সমাজের, তার সেই জাতিতে মাহার, যেটা দলিত সমাজের মধ্যে পড়ে, বর্তমান কাস্ট হিসেবে দেখতে গেলে শিডিউল কাস্টের মধ্যে পড়ে। এবার আম্বেদকর পদবিটা হচ্ছে ব্রাহ্মণদের পদবি, ব্রাহ্মণরাই আম্বেদকর পদবি ব্যবহার করত। তাহলে এবার আপনারা বলবেন আম্বেদকর পদবি কি করে আসলো? আসলে আম্বেদকরজির একজন ব্রাহ্মণ শিক্ষক কেশব আম্বেদকর হচ্ছে ব্রাহ্মণ শিক্ষক কেশব আম্বেদকর। আম্বেদকর পদবিটা সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণদের পদবি। সেই কেশব আম্বেদকর বললো তোর পদবি যদি সকপাল থাকে তাহলে কেউ তোকে গুরুত্ব দিবে না, তুই এত পড়াশোনায় ভালো, এত একটা বুদ্ধিমান ছেলে, তাই তোকে আমি নাম পদবি পরিবর্তন করে সকপাল থেকে আম্বেদকর করে দিলাম। আসলে আম্বেদকরজির বাবা ভেবেছিল আম্বা ওয়েদেকর দেব, কিন্তু কেশব আম্বেদকর শিক্ষক তিনি পদবি আম্বেদকর করে দিলেন, যাতে সবাই ওকে ব্রাহ্মণ ভাবে বা সমাজে হেডফুল না হয়। কিন্তু তাহলে তো তিনি ব্রাহ্মণ হবেন না, কারণ তিনি জন্মেছেন কি দলিত ঘরে, মাহার জাতিতে, তিনি সেই মাহার জাতি দলিত ঘরেই থাকবেন, তাই তিনি কখনোই ব্রাহ্মণ হবেন না। এবং আমরা সবাই জানি ইতিহাসে আম্বেদকরজি ব্রাহ্মণ ছিলেন না, তিনি শোষিত সমাজের মধ্যে পড়ছিলেন। তো কেন? কারণ তিনি জন্মেছেন দলিত ঘরে, তার পদবি ব্রাহ্মণদের হোক তাতে যায় আসে না, সেজন্য আম্বেদকরজিও দলিত। এবং আপনারা বলবেন তাহলে এখনকারও অনেকে আম্বেদকর পদবি ব্যবহার করে, তারা তো সবাই ব্রাহ্মণ না, কিছু কিছু দলিত আছে। সেটা এই জন্যে আম্বেদকরের ওই পরিবর্তনের ফলে অনেকে আম্বেদকর পদবি ব্যবহার করতে থাকে, অনেক দলিতরা, সেই জন্য তারা হচ্ছে দলিত। তাই আম্বেদকর পদবি এখন ব্রাহ্মণ দলিত দুটোর মধ্যেই আছে। কিন্তু আম্বেদকর পদবির আসল ইতিহাস হচ্ছে এটা ব্রাহ্মণদেরই পদবি। আম্বেদকরের প্রথম সেই আম্বেদকর পদবিটা নেয় ব্রাহ্মণদের, দিয়ে সমাজে এই পরিবর্তনটা তিনি করতে সক্ষম হন।
আম্বেদকরজি, যাতে ডিসক্রিমিনেশনটা কম হয় সেজন্য। অর্থাৎ শুধু আমি যে জিনিসটা করেছি তা না, আম্বেদকরজি এই জিনিসটা করেছে সমাজে একটা পরিবর্তন আনার জন্য। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারবে যে এই জিনিসটা আমি কেন করেছি। এটা আমি এই জন্য করেছি, সারনেম বেস যে কাস্ট ডিসক্রিমিনেশনটা হয় সেটা যাতে না হয় সেই জন্য। আমরা বেশ কিছু কিছু দেখতে পারি যে এমন কিছু সারনেম আছে, বিশেষত ব্রাহ্মণদের, সেই সারনেমগুলো শুধু ব্রাহ্মণরাই বেশিরভাগ ব্যবহার করে, অন্য কেউ করে না। সেই কারণে যারা জাতিবাদে বিশ্বাসী, বর্ণভেদী, তারা সেই সারনেম অনুযায়ী মানুষকে জাজ করে এবং ডিসক্রিমিনেশন করে যে এই সারনেম তাহলে ব্রাহ্মণ হবে, না হলে না, ব্রাহ্মণ না হলে তাকে সম্মান দেবো না, ব্রাহ্মণ হলে তাকে সম্মান দেবো, যে ডিসক্রিমিনেশনটা, সেই ডিসক্রিমিনেশনটা যাতে না হয় সেটাই আমরা একটা প্রয়াস করেছি। একদম আম্বেদকরের মতো, আম্বেদকরজি ঠিক এই জিনিসটা চেয়েছিলেন যাতে এই ডিসক্রিমিনেশনটা না হয়। এটা এই প্রয়াসটা আমরা এই জন্য চেয়েছি যাতে সেই ডিসক্রিমিনেশনটা না হয়। এবার তাহলে কনফিউজ হয়ে যাবে যে ব্যানার্জি বা অন্য ব্রাহ্মণদের পদবি হলে সে ব্রাহ্মণ নাও হতে পারে, সে এসসি এসটিও হতে পারে, তাহলে ওরা যে ডিসক্রিমিনেশন করবে পদবি অনুযায়ী সম্মান দেওয়া, সেটা হবে না। কারণ ওদের মধ্যে ভয় থাকবে যে এই পদবীর মধ্যে অন্য জাতিও থাকতে পারে, তাহলে ওই যে ডিসক্রিমিনেশনটা সেটা তারা করবে না যারা ডিসক্রিমিনেশন করে। এটা একটা ভালো দিক, এটা সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন থেকে বাঁচার একটা উপায়। এটাই একটা প্রয়াস মাত্র, সেই জিনিসটাই আমি করেছি। এবার আমি আরো কথায় আসি। যেমন আমি বলি, আমাদের মধ্যে বিভিন্ন এমন সারনেম আছে যে সারনেমগুলো জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবকিছুর মধ্যে আছে। যেমন চৌধুরী সারনেম, এটা জেনারেলও আছে, এসসিতেও আছে, ওবিসিতেও আছে। আবার মন্ডল, বিশ্বাস, রায় ইত্যাদি যে সমস্ত সারনেমগুলো, এই সমস্ত সারনেম, সিং, এই সমস্ত সারনেমগুলো এসসি এসটির মধ্যেও আছে, জেনারেলের মধ্যেও আছে। তাহলে এই একটা মন্ডল বা একটা বিশ্বাস বা একটা চৌধুরী দিয়ে আমি এটা বলতে পারবো না সে জেনারেল বা এসসি। আগে জানতে হবে তার কাস্ট কি, সেইটা অনুযায়ী তারপরে আমি বুঝতে পারবো সে কি কাস্ট, জেনারেল না এসসি। তো সেই রকম যে পদবী অনুযায়ী জাত হয় না, এটাই তার একটা বড় প্রমাণ। দ্বিতীয় কথা, আপনারা বলবেন মন্ডল, বিশ্বাস, চৌধুরী এগুলো উপাধি। আচ্ছা উপাধি, তাহলে যদি কারোর নাম হয় সায়ন মন্ডল বা সৌভিক মন্ডল, তাহলে আমি ধরে নিলাম সৌভিক মন্ডল কারো নাম। তাহলে এখানে সে যদি কোনো ফর্ম ফিল আপ করে কি লিখবে? ফার্স্ট নেম সৌভিক, লাস্ট নেম বা সারনেম মন্ডল। তাহলে লাস্ট নেম আর সারনেম একই কথা। তাহলে এটা কি ক্রিশ্চিয়ান নেম আর ফার্স্ট নেম একই কথা। তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল? সে তো ফর্ম ফিল আপ যা যে কোনো জিনিসে সে তো লিখছে সারনেম তার মন্ডল, উপাধি তো লিখছে না। তাহলে এটা তো সারনেম। এবার আমি যদি ধরেও নিই এটা উপাধি, তাহলে আমি একই কথা বলবো। বেশ কিছু উপাধি বা পদবি এমন আছে যে বা মানে যেগুলোর মাধ্যমে আমি বুঝতে পারবো না যে সে জেনারেল নাকি এসসি। যেমন ওই যে মন্ডল, বিশ্বাস, চৌধুরী, এই উপাধি বা পদবি যাই ধরুন, সেটাতে বোঝাই যাচ্ছে না সে জেনারেল বা এসসি, কারণ উপাধিগুলো তো পদবি হিসাবেই ব্যবহার হচ্ছে বেশিরভাগ। সে তো কোনো ফর্ম ফিল আপ বা যে কোনো জায়গায় ওর সেকেন্ড নেমটা পদবি হিসাবেই সেখানে ব্যবহার হচ্ছে না। সালে সে লিখছে না কেন ফার্স্ট নেম সৌভিক মন্ডল, সেকেন্ড সারনেম নাই, তাহলে মানতাম তো সেটা উপাধি। তবুও যদি আমি কথা উপাধি ধরি, তাহলে উপাধি বা পদবি অনুযায়ী তো জাত বোঝা যাচ্ছে না সে জেনারেল না এসসি। এবার তাহলে আপনারা বলবেন না তাহলে ব্যানার্জিতে তো এরকম হয়নি আজ অব্দি কোনোদিন, ব্যানার্জি মানে ব্রাহ্মণই হয়। কিন্তু সেটা কথা না, আমি প্রমাণ করে দিলাম যে পদবি অনুযায়ী জাত হচ্ছে না। মন্ডল, চৌধুরী, বিশ্বাস এরকম কত আছে যার মধ্যে জেনারেল আছে, এসসি আছে। যেমন ঘোষের মধ্যে জেনারেল আছে, ওবিসি আছে, এসসি আছে, সব আছে সেরকম। তো সেই রকম ভাবে আমি পদবি দিয়ে তো বলতে পারছি না। তাহলে ব্যানার্জিতে হয় না, এটা আলাদা কথা। তাহলে ব্যানার্জি দিয়েই আপনি কি করে বলবেন সে ব্রাহ্মণ? সেটা এসসি এসটি হতে পারে, তার তো পদবি পরিবর্তন হতে পারে। এইগুলো তো ব্যাপারগুলো তো বোঝার আছে। তাহলে শুধুমাত্র পদবি দিয়ে এগুলো বলা যাবে না। এবার তাহলে আপনারা বলবেন তাহলে যে কোনো ব্যানার্জি চ্যাটার্জি এসে বলবে আমরা এসসি না, তাহলে তো আপনি এই কোশ্চেনটা মন্ডল চৌধুরীকে করেন না কেন? যে কোনো মন্ডল চৌধুরী এসেই বলবে আমরা এসসি বা আমরা জেনারেল, তখন আপনি দেখেন সে কোন কাস্টের, সেই অনুযায়ী নির্ণয় করেন সে জেনারেল না এসসি। তাহলে চ্যাটার্জি ব্যানার্জিটা আসলেও আপনি কাস্ট ভালো করে তদন্ত করে দেখুন সে কোন কাস্টের, তারপরে ভাবুন সে জেনারেল না এসসি বা সে ব্রাহ্মণ না অন্য কিছু। আপনি অ্যাসাম্পশন করে নিলে তো হবে না। আমি এই জিনিসটা বলতে চাইছি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে ধরুন একটা আদিবাসী পরিবার আছে, একটা কোল জাতি বা একটা ভিল জাতির একটা আদিবাসী পরিবার আছে। সে আদিবাসী পরিবার সবসময় তো পদবি পরিবর্তনই হবে তা নয়। সেই তোরা শিডিউল ট্রাইব এবং জাতিতে তপশিলি উপজাতি আদিবাসী, সাপোজ ধরুন একটা উদাহরণ দিচ্ছি। এবং সেই পরিবার কোনো কারণে ব্রিটিশদের থেকে হোক, কোনো কারণে হোক, তাদের একটা বংশের পরে তারা চক্রবর্তী পদবি ব্যবহার করছে বা তারা পদবি পরিবর্তন করে চক্রবর্তী ব্যবহার করছে। তাহলে এবার সে তাদের যে কাজ সেটাই গ্রহণ করছে, তাদের কালচার বজায় রাখছে, আদিবাসী সমস্ত কিছু, তাদের ছৌ নাচ হোক, যে কোনো কালচার হোক, বেতবোনা হোক, যা খুশি হোক, সে তার ব্যক্তিগত ব্যাপার কি কাজ করবে, কিন্তু সে তাদের কালচার ট্রেডিশনই বজায় রাখছে। তাদের একই আদিবাসী জাতে, একই ভিল জাতি বা একই কোল জাতিতে, একই শিডিউল ট্রাইবে, একই তপশিলি উপজাতির মধ্যেই তারা থাকছে। তাহলে এখন কি এই সভ্য সমাজ এই চক্রবর্তী পদবি ব্যবহার করার জন্য তাদেরকে ব্রাহ্মণ হিসাবে মেনে নেবে? কোনোদিনই না।
কারণ ব্রাহ্মণ বা অন্য জাতি সেগুলো তো জন্মসূত্রে হয়। তো এরা তো জন্মায়নি ব্রাহ্মণ ঘরে, কি করে ব্রাহ্মণ হিসেবে মেনে নেবে না। তাদের যে জাতি আদিবাসী সেটাই থাকবে, সে চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি যে পদবি ব্যবহার করুক, কোনো যায় আসে না। তো সে নিজেকে ব্রাহ্মণ বললে তো কেউ মেনে নেবে না, কারণ সে তো দাবি করবে না সে ব্রাহ্মণ। সে তার পদবিটা পরিবর্তন করেছে যাতে সমাজের সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশনটা না হয়, বা সমাজে সে তাকে তার পদবির জন্য সে ছোট না হতে হয়, সেজন্য সে সেটা করেছে। কখনোই তো তাকে এই সভ্য সমাজ কখনোই তাকে ব্রাহ্মণ হিসেবে মেনে নিবে না, এবং সেও দাবি করবে না নিজেকে ব্রাহ্মণ হিসেবে। সবাই তাকে, সে তার যেটা জাত সেই আদিবাসী সেই কালচারটা হিসেবেই মেনে নেবে। লোকে তাকে আদিবাসী হিসেবে, শিডিউল ট্রাইব, তপশিলি উপজাতি হিসেবেই মেনে নেবে। তার যে কোল বা ভিল যে জাতি সেটাই মেনে নেবে। সে পদবী চক্রবর্তী ব্যবহার করলেও তাকে কোল বা ভিল জাতি অথবা আদিবাসী বা তপশিলি উপজাতি সেটা হিসাবেই মেনে নেবে, শিডিউল ট্রাইব হিসেবেই মেনে নেবে। এটাই তো আমি একটা দারুণ উদাহরণ দিলাম না। সুতরাং যে পদবী পরিবর্তন করলেই জাত পরিবর্তন হবে এটা ভুল। পদবী পরিবর্তন করলেও জাত পরিবর্তন হবে না, জাত একই থাকবে। এই জিনিসটাই আমি বলতে চাইছি। এবং হ্যাঁ, এই জিনিসটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজে সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন না হয়, এবং সমাজে একটা প্রয়াস জাতিগত যে বিভেদ, বর্ণ বৈষম্যের হাত থেকে বাঁচার, এটাই সমাজে যাতে ছোট না হতে হয় পদবী অনুযায়ী, সেই জিনিস থেকে বাঁচার একটা প্রয়াস, এবং সমাজে একটা আমূল পরিবর্তন, যাতে যে পদবী যাই হোক তার ব্যক্তিগত ব্যাপার। এটা কি কোনো নিয়ম হলো যে বাবার বংশে যা পদবী সেটাই রেখে যেতে হবে? এটা কোনো নিয়ম নয়, কারণ এটাও তাহলে কোনো মানুষকে জোর করা হচ্ছে ওই পদবীটাকে রাখতে হবে। এগুলো তো ঠিক নয় না। পদবী কে কি রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা তার ব্যক্তিগত নিয়ম। সুতরাং সে যা খুশি পদবী ব্যবহার করুক, এটা তো কোনো যায় আসে না। তো সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে বিশেষ করে পদবী ব্যবহার করে না 90% লোক, তো নাও ব্যবহার করতে পারে। বিহার, উত্তরপ্রদেশের দিকে অনেকে কুমার পদবী ব্যবহার করে, ব্রাহ্মণ ও শিডিউল কাস্ট সবাই। আবার অনেকে পদবী ব্যবহার করে না, শুধু নাম ব্যবহার করে। কেন? কারণ তারা ওই সারনেম বেস যে ডিসক্রিমিনেশন সেটার হাত থেকে বাঁচতে চাইছে। আরো একটা কারণ, এই যে অনেকে বলে যে দাসে কি সমস্যা ছিল, কোনো সমস্যা ছিল না দাস পদবীতে। কিন্তু আপনারা জানেন কি দাস শব্দের অর্থটা কি? দাস শব্দটা আসলে সংস্কৃত দাসা শব্দ থেকে এসছে, যে শব্দটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে স্লেভ। স্লেভ মানে চাকর নয়, চাকরকে সার্ভেন্ট বলে ইংলিশে, মনে রাখবেন। স্লেভ শব্দের অর্থ হচ্ছে গোলাম, অর্থাৎ দাস শব্দের অর্থ হচ্ছে গোলাম। অর্থাৎ এই যে সমস্ত বেশিরভাগই শিডিউল কাস্টদের সারনেমগুলো আর্য আক্রমণকারী, আর্য অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের দ্বারা দেওয়া। আমাদের সিরিজ আসছে নেক্সট, সেই সিরিজে এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আমি। এবং শুধুমাত্র এবং তাদের এই সারনেমগুলো দেওয়ার ফলে তাদের হীন সারনেম দেওয়া হয়। তাহলে কারো সারনেম দাস কিভাবে হতে পারে? সে কার গোলাম? এটাও কোয়েশ্চেন না? তাহলে কি বলতে চাইছে ওই অত্যাচারী ব্রাহ্মণ, যারা অত্যাচারী ব্রাহ্মণ তাদের গোলাম সে, নাকি ওই আর্য আক্রমণের ফলে বন্দী হয়ে গেছে বলে এই শিডিউল কাস্টটা তাদের গোলাম? দাস শব্দের অর্থ তো অ্যাকচুয়াল অর্থ হচ্ছে গোলাম। তাহলে কার গোলাম, কার বন্দী? গোলাম অর্থাৎ বন্দী। এটা তো ভাববার বিষয় নয়। শিডিউল কাস্টের সারনেমগুলোই দেওয়া হয়েছে, বেশ কিছু সারনেম বাদে বেশিরভাগ সারনেমগুলি তাচ্ছিল্য অর্থে, শোষিত অর্থে, এবং সেগুলো দেওয়া হয়েছে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা। তাহলে সেই সারনেম তারা কেন ব্যবহার করবে? তাহলে তারা সেই ব্রাহ্মণদেরই পদবী ব্যবহার করবে, যাতে ব্রাহ্মণদের, সেই অত্যাচারী ব্রাহ্মণদের উপযুক্ত শিক্ষা দেওয়া যায়, বা সে তাদের ব্যক্তিগত ব্যাপার কি সারনেম ব্যবহার করবে, চেঞ্জ করবে কি করবে না। আমি এমনি উদাহরণ দিলাম, যাতে সেই অত্যাচারী জাতিবাদে বিশ্বাসীরা, মানুষরা, ব্রাহ্মণরা যাতে সেখানে জব্দ হয়, অত্যাচারী ব্রাহ্মণরা, সব ব্রাহ্মণের কথা বলছি না, যাতে সেখানে জব্দ হয়, এবং যাতে সেই পদবী অনুযায়ী সেই ডিসক্রিমিনেশনটা না করতে পারে, পদবী অনুযায়ী তাকে হেয় না করতে পারে, সেটার কারণে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলে রাখি, শিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি উপজাতি আদিবাসী যারা, তাদের যে সারনেমগুলো সেগুলো কিন্তু সকল ব্রাহ্মণদের দেওয়া নয়, সেগুলো তাদের নিজস্ব সারনেম। একটা সময় তো ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে কি ব্রাহ্মণ, কি অব্রাহ্মণ, কি শূদ্র, কারোরই কোনো সারনেম ব্যবস্থা ছিল না, পরবর্তীকালে হয়। আর আদিবাসীদের ছিল, ওরা বংশের ট্রেডিশন অনুযায়ী সারনেম, এবং সেটা সংস্কৃত ভাষা না, সেটা ওদের ভাষা অনুযায়ী সারনেম, যেগুলো হচ্ছে আদিবাসীদের সারনেম। এবং সেটা এই কারণে অত্যাচারী ব্রাহ্মণরা দিতে পারেনি, কারণ ওদের ভাষা কালচার খুব ডিফিকাল্ট, ওদের উচ্চারণ, সেখানে ওদের মধ্যে এটা করতে পারেনি ব্রাহ্মণরা। এই নিয়ে আমার সিরিজে আরো আলোচনা আছে। অর্থাৎ
যারা শিডিউল ট্রাইব তপশিলি উপজাতি তাদের সারনেমগুলো নিজস্ব সারনেম বলা যেতেই পারে তাদের বংশের পরম্পরা অনুযায়ী। তাও একটা সময় কি শিডিউল কাস্ট, কি শিডিউল ট্রাইব, কি ব্রাহ্মণ, কি শূদ্র কেউ সারনেম ইউজ করতো না, তবে কিছু কিছু আদিবাসী করতো তখনও। কিন্তু আদিবাসীদের অর্থাৎ আদিবাসীদের সারনেমটা তাদের সত্যিকারেরই সারনেম, তাদের বংশ পরম্পরায়। কিন্তু যারা তপশিলি জাতি শিডিউল কাস্ট তাদের বেশি কিছু কিছু সারনেম বংশ পরম্পরায়, কিন্তু বেশিরভাগ সারনেমগুলো তাদের জবরদস্তি দেওয়া হয়েছে হীন অর্থাৎ তাচ্ছিল্য অর্থে করার জন্য। আর আদিবাসীদেরকে সারনেম জবরদস্তি না দিলেও তাদেরকে সমাজে হীন তাচ্ছিল্য করছে, অর্থাৎ এসসি এসটি দুজনকেই সমাজে হীন তাচ্ছিল্য করা হচ্ছে। তো এইগুলোই আমার বক্তব্য, এবং এই সমস্ত কারণের দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা কেন এটা করেছি, কি ব্যাপার। এবং এটা এই ব্যানার্জি এসসি এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, এটা আইনত বদ্ধ এবং এটা সঠিক। এই যে আমরা ব্যানার্জি এসসি হলাম, এর ফলে আমাদের সমস্ত পূর্বপুরুষ পরবর্তী পুরুষ নেক্সট জেনারেশন, অর্থাৎ আমার ছেলে, তার ছেলে, আমার দুই কাকাতো ভাইদের ছেলে মেয়ে, মানে আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার নাতিপুতি, আমার কাকাতো ভাইদেরও তাই ছেলে, তার ছেলে বা মেয়ে, তাদের নাতিপুতি, অর্থাৎ পুরো নেক্সট জেনারেশন আমাদের পরবর্তী সমস্ত বংশধর তারা সবাই ব্যানার্জি পদবি ব্যবহার করবে এবং তারা সবাই ব্যানার্জি এসসি হয়ে যাবে। এটাই স্বাভাবিক, কারণ পুরো পৈতৃক পূর্বপুরুষদের যে জাতি, সেই যে পূর্বপুরুষদের সেটাই অনুযায়ী এসসি এসটি হয় এবং সেই জাতি বহাল থেকে যায় পুরো বংশে। এবং এইভাবে প্রচুর ব্যানার্জি এসসি হবে এবং এটার ফলে সমাজে একটা প্রচুর পরিবর্তন আসবে, আলোড়ন আসবে, যে সারনেম অনুযায়ী মানুষকে আর কাস্ট ট্রিট করা হবে না। তো এইটাই আমার মূল পরিবর্তন এবং এটাই আমার মূল আলোড়ন দাবি। এবং এই বলেই আমি আমার বক্তব্য এইভাবে শেষ করছি যে এইভাবে আমাকে হ্যারাসমেন্ট যাতে না করা হয় আমাদেরকে, এবং এইভাবে যাতে ডিসক্রিমিনেশন না করা হয়, এবং এই বিষয়টি আলোচনা করে আপনারাও বুঝুন যে ব্যানার্জি এসসি হতেই পারে, পসিবল, এবং এটাতে অন্যায় কিছুই নেই। কারণ এখানে তারা পদবি, তারা জন্মসূত্রে এসসি, সাবকাস্টের এসসি, এবং তারা পদবিটা জাস্ট পরিবর্তন করেছে ব্যানার্জিতে। সে যেহেতু জন্মেছে এসসি ঘরে, তাই এসসি থাকবে, এটাই স্বাভাবিক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।